নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু একই সঙ্গে বলবো যে সেটা আরো একটা বিষয় তাৎপর্যপূর্ণ, যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বাংলাদেশ মিডিয়া কার্যত নীরব। এক দুটি মিডিয়া বিষয়টি নিয়ে আলোচনা করেছে, কিছু কভারেজ করেছে, কিন্তু মূলত বাংলাদেশ মিডিয়া এটা না শোনার ভান করে গোটা বিষয়টিকে আড়াল করে গিয়েছে। এমনই একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। এক দুজন ইউটিউবার অবশ্য এটা নিয়ে কথা বলেছেন, তারাও প্রশ্ন তুলেছেন। সে প্রশ্নগুলো আমারও প্রশ্ন, আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তার কারণ আমার প্রশ্ন আসলে আপনাদের প্রশ্ন, অর্থাৎ বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রশ্ন যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান এবং তার 1 বছর পূর্তি হলো, এই 1 বছর পূর্তিতে অনেক কিছু নিয়ে কিন্তু জাবর কাটার মতন স্মৃতিচারণা করা হলো, যে গণ অভ্যুত্থানের দিনগুলি কেমন ছিল, কিভাবে কি হয়েছিল, এগুলোই অনেকেই অনেক কথা বললেন। কিন্তু একটি প্রশ্নের উত্তর কখনোই সরকারের তরফ থেকে পাওয়া যাচ্ছে না, সেনা পুলিশ কারো তরফ থেকে পাওয়া যাচ্ছে না। এবং আরো আশ্চর্যের হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কার্যত এই মুহূর্তে বাংলাদেশে যারা রাজনীতিতে সক্রিয়, অর্থাৎ আওয়ামী লীগ বাদে যে বাকি রাজনৈতিক শক্তি বাংলাদেশে সক্রিয়, তারা কেউই এই প্রশ্নটা তুলছেন না এবং তারা চাইছেনও না যে প্রশ্নটা উত্থাপিত হোক। এখানে দেখা যাচ্ছে যে সরকার, সেনা এবং এই রাজনৈতিক শক্তি, তাদের মধ্যে একটা সহমত আছে যে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা যাবে না। কিন্তু একজন ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি 1 বছর আগে যে কথা বলেছিলেন, আবার 1 বছরের মাথায় সেই একই কথা, বলা চলে একই প্রশ্ন আবার তিনি তুলেছেন। প্রশ্নটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং তার পরেও যারা নিহত হয়েছেন, অর্থাৎ 5 আগস্ট 2024-এর পরেও যারা নিহত হয়েছেন, তাদের অনেকেই স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। অর্থাৎ 7.62 বোরের বুলেট তাদের শরীরে আঘাত করা হয়েছিল এবং তাতে তাদের মৃত্যু হয়েছে। এই কথাটি তিনি গত বছর 11ই আগস্ট ঢাকাতে একটি অনুষ্ঠানে বলেছিলেন, যে কি করে এত মানুষ স্নাইপারের গুলিতে মারা গেল। তার কারণ বাংলাদেশ পুলিশ বা আনসার বাহিনী, তারা কেউ স্নাইপার রাইফেল ব্যবহার করে না, তাদের কোনো প্রশিক্ষণও নেই, কারণ তারা এই ধরনের অস্ত্র ব্যবহার করে না। আমি খুব সংক্ষেপে বলি যে এই ধরনের অস্ত্র মূলত ব্যবহার করে খানিকটা আধা সেনা করে, আর হচ্ছে সেনাবাহিনী করে, এবং অনেক দূর থেকে লক্ষ্যবস্তুকে টার্গেট করে গুলি করা বা আহত করার জন্যে এই ধরনের রাইফেলের ব্যবহার আছে। প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থানের সময় পুলিশি নিপীড়ন, নির্যাতনের অভিযোগ তো ব্যাপকভাবে ছিল, এবং মৃতের সংখ্যা, প্রকৃত সংখ্যাটা কত, এটা নিয়ে এখনো পর্যন্ত সংশয় আছে। রাষ্ট্রসংঘের যে মানবাধিকার কমিশন, তারা যে তদন্ত রিপোর্ট পেশ করেছে, সেখানে তারা 1400 মানুষের মৃত্যুর কথা বলেছে, যদিও তারা 5 আগস্ট থেকে 16ই আগস্ট এই সময় কালটাকেও তারা ধরেছে। কিন্তু বাংলাদেশ সরকার, তারা যে সংখ্যাটি দিয়েছে, তারা মোটামুটি 800, 850 এইরকম একটি ফিগার তারা বলেছে, যাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, যাদের পরিবারকে। তার মানে 5 আগস্টের পর যারা মারা গিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ এবং অন্যান্য, এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ, তাদের মৃত্যুর দায়টি সরকার নেয়নি। এটা নতুন কথা নয়, আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছি না। আমি আলোচনা করছি যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি তখন, অর্থাৎ গত বছর 11ই আগস্ট, যখন তিনি এই প্রশ্নটি তুললেন যে কারা তাহলে এই স্নাইপার রাইফেল ব্যবহার করলো, এবং তিনি স্পষ্টতই বললেন যে তার মানে পুলিশ বা আনসার বাহিনীর বাইরে অন্য কেউ, যারা এই বন্দুক ব্যবহার করেছে, এই রাইফেল ব্যবহার করেছে এবং বহু মানুষকে হত্যা করেছে। 1 বছরের মাথায় তিনি এখন পাট ও বস্ত্র বিষয়ক মন্ত্রী।
তার কারণ আমরা সবাই জানি যে ওই যে মন্তব্য তিনি করেছিলেন গত বছর 11ই আগস্ট, তার জেরে তাকে 3 দিনের মাথায় তার মন্ত্রক বদল হয়ে যায়। অর্থাৎ তিনি আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদে ছিলেন না, তার জায়গায় জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনিও একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি দায়িত্ব সামলাচ্ছেন। শেখাওয়াত হোসেন, যিনি একটা সময় বাংলাদেশের নির্বাচন কমিশনারও ছিলেন, অর্থাৎ সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি নির্বাচন কমিশনার হয়েছিলেন, তিনি পাট ও বস্ত্র মন্ত্রকের তিনি দায়িত্বে আছেন। কিন্তু সম্প্রতি যখন বাংলাদেশ জুড়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত হচ্ছে, তখন তিনি অবসরপ্রাপ্ত সেনাদের একটি অনুষ্ঠানে আবার এই স্নাইপার প্রসঙ্গ তুলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে কি করে এলো, কারা আনলো, এবং কপালে আঙুল ঠেকিয়ে এইভাবে তিনি দেখিয়েছেন যে বহু দেহ, বিশেষ করে বহু ছাত্র এবং কম বয়সী ছেলে মেয়ে, তাদের কপালে গুলি আছে, চোখে গুলি লেগেছে এবং তাতে তারা মারা গিয়েছেন। এবং তিনি দেখেছেন যে তিনি যখন দায়িত্বে ছিলেন তখনই তিনি বেশ কিছু এই ধরনের ঘটনা দেখেছেন, ডেড বডি দেখেছেন। এছাড়া পরবর্তীকালেও তিনি বিভিন্ন সময় যাদের জানাজায় উনি অংশ নিয়েছেন, সেখানেও উনি দেখেছেন যে মৃতদেহের কপালে গুলি করা, অর্থাৎ একেবারে টার্গেটেড কিলিং যাকে আমরা বলি, যে মেরে ফেলা হবে বলেই গুলি করা হচ্ছে, এই রকম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গণ অভ্যুত্থানের আগে এবং পরে। এবং তিনি বলছেন যে 5 আগস্ট সবচেয়ে বেশি লোকজন মারা গিয়েছে, এটাও তিনি বলেছিলেন। তার কারণ তিনি যে অল্প সময়ের জন্যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি সরকারি রিপোর্ট, পুলিশের রিপোর্ট, এগুলি তিনি তার দেখার সৌভাগ্য হয়েছিল, সুযোগ হয়েছিল। এখন যে মৌলিক প্রশ্নটা তিনি তুলেছেন, যেখান থেকে আরো একটি কথা তিনি সচেতনভাবেই বলেছেন অথবা অবচেতনে বলে ফেলেছেন, কিন্তু সেখান থেকে একটা নতুন প্রশ্ন জন্ম দিয়েছে এই স্নাইপার রাইফেলকে কেন্দ্র করে। মিস্টার সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে 4 আগস্ট তিনি এবং তার কিছু অবসরপ্রাপ্ত সেনা বন্ধু, তারা সকলে মিলে ঢাকা শহরের বেশ কিছু এলাকা পরিদর্শনে নেমেছিলেন যে কি পরিস্থিতি শহরের। এবার একটি নির্দিষ্ট জায়গায়, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের লাগোয়া একটি এলাকাতে তিনি যখন পৌঁছন, তিনি এবং তার বন্ধুরা, তখন তার কাছে মোবাইলে সেনা গোয়েন্দা বিভাগ থেকে একজন ফোন করেন, করে তাকে সতর্ক করেন, বলেন যে স্যার আপনারা আর এগোবেন না এবং আপনারা এখানেও আর থাকবেন না, আপনারা ওখান থেকে সরে পড়ুন, তার কারণ আপনারা যে কোনো সময় স্নাইপার রাইফেলের গুলিতে আক্রান্ত হতে পারেন, কারণ আপনারাও নিশানায় আছেন। তার মানে এই কথাটির মানে হচ্ছে যে গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়তেও স্নাইপার রাইফেলে যে বহু মানুষ মারা যাচ্ছে, এই কথাটি বাংলাদেশ সেনাবাহিনী এবং তার গোয়েন্দা বাহিনী তারা খুব ভালো মতোই জানতো, যে কারণে তারা এই প্রাক্তন সেনা অফিসারকে সতর্ক করেছিল যে যে জায়গাটায় আপনি এখন পৌঁছেছেন সেই জায়গাটি নিরাপদ নয় আপনার জন্যে। তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি কোথায় পৌঁছেছেন, এই কথাটি সেনাবাহিনী বা সেনা গোয়েন্দারা কি করে জানলো? একটা বড় রাজধানী শহরে কোথায় কোন অবসরপ্রাপ্ত অফিসার ঘুরে বেড়াচ্ছেন, সেটা তারা কি করে জানলো? এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি উত্থাপিত হচ্ছে, যে প্রশ্নের উত্তর গত 1 বছর ধরে অনেকে খোঁজার চেষ্টা করছেন, কিন্তু সরকারি মহল থেকে কখনো উত্তর খোঁজার চেষ্টা হলো না, তার কারণ এটা নিয়ে কোনো তদন্তেরই নির্দেশ দেওয়া হলো না। মামলা মোকদ্দমা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তো দ্রুত মামলার শুনানি হচ্ছে এবং জানা যাচ্ছে যে অক্টোবর মাসের মধ্যেই তার বিরুদ্ধে প্রথম মামলায় তাকে সাজা ঘোষণা করে দেওয়া হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। দোষী সাব্যস্ত হবেন এটা নিয়েও কোনো সংশয় নেই, কারণ একতরফা বিচার চলছে। যাই হোক, কিন্তু এই প্রশ্নের কিন্তু জবাব কখনোই মিলল না এবং দেখা গেল যে গণ অভ্যুত্থানের আগে থেকে এ পর্যন্ত সেনাবাহিনী ময়দানে থাকা সত্ত্বেও সেনাবাহিনীও কিন্তু
তারা কখনো এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দিল না যে স্নাইপার রাইফেল কি করে ঢুকলো। কারণ এটা যদি সত্যি বিদেশি অস্ত্র হয়ে থাকে, যদি অন্য জায়গা থেকে ঢুকে থাকে, তাহলে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়। আর সার্বভৌমত্ব রক্ষা করা, ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা করার প্রাথমিক এবং অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে সেনাবাহিনীর। তাহলে অনেক মানুষ যদি স্নাইপার রাইফেলের গুলিতে মারা গিয়ে থাকে এবং সেগুলি যদি বাইরে থেকে এসে থাকে, যদি ধরে নেওয়া হয় যে বাইরে থেকে এসছে, তাহলে সেনাবাহিনীর উচিত ছিল স্নাইপার রাইফেল কারা এনেছে, কোথায় সেগুলি ব্যবহার করা হলো এবং এখন সেগুলির কি অবস্থান, কাদের হেফাজতে আছে, এইটা তদন্ত করে বের করাটা তাদের অন্যতম কর্তব্য ছিল। কিন্তু সেনাবাহিনী এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ করেনি। আমি বলে রাখি যে সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশে যে বাহিনীগুলি আছে, নানান ধরনের বাহিনী আছে, তার মধ্যে একমাত্র সেনাবাহিনী তারাই স্নাইপার রাইফেল ব্যবহার করে। ফলে স্নাইপার রাইফেলের গুলি কারা চালালো এবং ওই যে সতর্কবার্তা, একজনকে ফোন করে বলা যে আপনি এখান থেকে সরে যান, এই সব কিছুর মধ্যে কিন্তু স্নাইপার রাইফেলকে কেন্দ্র করে যে রহস্য দানা বেঁধেছে, তাতে কিন্তু সেনাবাহিনী তাদেরকে এই বিতর্ক থেকে বা এই যে সংশয় যে বিষয়টা বা প্রশ্ন, তা থেকে কিন্তু সেনাবাহিনী নিজেদেরকে বিচ্ছিন্ন করার সুযোগ তাদের নেই। তার কারণ দেশে বাহিনীর মধ্যে একমাত্র সেনাবাহিনীর কাছে স্নাইপার রাইফেল থাকে। তার কারণ তাদেরকে যখন যুদ্ধক্ষেত্রে যেতে হয় তখন অনেক দূর থেকে শত্রুকে নিধন করার জন্য এই ধরনের রাইফেল তাদের দেওয়া হয়। এবং এ ধরনের রাইফেল এমন নয় যে আপনি আর সাধারণ রাইফেলের মতন একটা টাকা থাকলে কিনলেন এবং আপনি চালাতে শিখে গেলেন, ব্যাপারটা এরকম নয়। এর জন্য অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে প্রশিক্ষণ নিতে হয়। অর্থাৎ যারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করেছে তারা কিন্তু পাড়ার গুন্ডা বদমাস এরকম ব্যাপারটি নয়, চুরি ছিনতাই করে কি দু চারটে মার্ডারও করেছে, তারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছে এটা কিন্তু নয়। স্নাইপার রাইফেল ব্যবহার করার জন্যে পর্যাপ্ত উপযুক্ত প্রশিক্ষণ দরকার। ফলে কোনো প্রশিক্ষিত বাহিনী অথবা যারা এই রাইফেল ব্যবহার করলো তারা খুব প্রশিক্ষিত বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই প্রশিক্ষণ বাংলাদেশের অভ্যন্তরে হয়েছে নাকি বাংলাদেশের বাইরে হয়েছে, এরকম বিস্তর প্রশ্ন কিন্তু এখন সামনে আসছে। এবং এই যে হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডকে হাতিয়ার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে, ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদের ছাত্র সংগঠনকে সন্ত্রাস প্রতিরোধ আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অনেক কিছু বাংলাদেশে হয়েছে। কিন্তু যে প্রশ্নটার উত্তর কিছুতেই পাওয়া যাচ্ছে না সেটি হচ্ছে যে স্নাইপার রাইফেল কারা ব্যবহার করলো, কোথা থেকে এলো, সেটা কি দেশের অভ্যন্তরেই কোনো স্নাইপার রাইফেল, কোনো বাহিনীর রাইফেল ব্যবহার হলো, সে বাহিনী কি ব্যবহার করলো, তারাও কি আড়াল থেকে এই অভ্যুত্থানকে একটা উত্তাল আন্দোলনে পরিণত করার কোনো কৌশল তারাও নিয়েছিল, সরকার বিরোধী আন্দোলনকে জাগিয়ে তোলার জন্য তারাও কি কোনোভাবে এই ধরনের কূটকৌশলে সংযুক্ত হয়েছিল? কারণ তারা তো ময়দানে ছিলই এবং তাদের তো গুলি চালানোর অধিকারই ছিল। তাহলে কোন সে বাহিনী যারা স্নাইপার রাইফেল ব্যবহার করে মানুষ হত্যা করলো? দেখা গেল যে সেনাবাহিনীকে কিন্তু অভ্যুত্থানের আগে থেকেই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছিল এবং সেনাবাহিনী তারা বারে বারে তাদের নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করে যে তারা এই অভ্যুত্থানকে দমন করার কোনো চেষ্টা তারা করবে না। ফলে বোঝাই যাচ্ছে যে অনেকগুলি প্রশ্নের কিন্তু উত্তর অমীমাংসিত। এই উত্তর খোঁজা এখন বাংলাদেশের সাধারণ মানুষের প্রবলভাবে দরকার, এই জন্যে যে কি পরিমাণ রাইফেল, কি পরিমাণ অস্ত্র বাংলাদেশের অভ্যন্তরে রয়ে গেছে সাধারণ মানুষের কাছে, যারা সামরিক বাহিনীর লোক নন, যারা পুলিশ বা নিরাপত্তা বাহিনীর লোক নন, এটা যে কোনো একটা জাতি এবং দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। একজন উপদেষ্টা, তিনি কিন্তু উপদেষ্টা হওয়ার পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে 5 আগস্ট যদি সরকার পরিবর্তন না হতো এবং সরকার যদি আন্দোলন দমন করতে আরো বেশি মারমুখী হতো, তাহলে তারাও পাল্টা অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতেন।
অর্থাৎ একজন উপদেষ্টার উপযুক্ত বয়ান কিন্তু জনসমক্ষে আছে যে তারা অস্ত্র নিয়ে তারা তৈরি ছিলেন। তাহলে সেই অস্ত্রগুলি বা কোথায়? এই অস্ত্রগুলি বা কেন সেনাবাহিনী উদ্ধার করলো না, পুলিশকে উদ্ধার করতে বলা হলো না, এবং সেই উপদেষ্টাকেই বা কেন একবারের জন্য কেউ জিজ্ঞাসাবাদ করলো না যে আপনি যে এরকম একটি কথা বললেন সেই অস্ত্রগুলি এখন কোথায়? এই যে প্রশ্নগুলি আমি তুলছি, এই প্রশ্নগুলি কিন্তু আমার প্রশ্ন নয়, এগুলি বাংলাদেশের সাধারণ নাগরিকের প্রশ্ন। কারণ তারা মনে করছেন যে তারা একটা নিরাপত্তার ব্যাপারে একেবারে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন। কারণ এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মারাত্মক আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের কাছে রয়েছে, যেগুলি যে কোনো সময় যে কারো বিরুদ্ধে ব্যবহার হতে পারে। ফলে এই যে প্রশ্ন যে কারা, কিন্তু একটা বিষয় কিন্তু সাখাওয়াত হোসেন তিনি স্পষ্ট করলেন যে স্নাইপার রাইফেল ব্যবহার হচ্ছে, এই প্রশ্ন ওঠার আগেই সেনাবাহিনী জানতো যে স্নাইপার রাইফেল ব্যবহার হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর হাতেই একমাত্র স্নাইপার রাইফেল আছে, ফলে তদন্তটা সেনাবাহিনীর তরফ থেকেও দরকার ছিল যে তাদেরই বাহিনীর কেউ এই জিনিস ব্যবহার করেছে কিনা। কিন্তু আমরা দেখলাম যে এই ধরনের কোনো পদক্ষেপ গত 1 বছরে হয়নি। কিন্তু বিতর্কটা আবার উস্কে দিয়েছেন মিস্টার সাখাওয়াত হোসেন। জানি না এবারে তার পরিণতি কি হবে। আগেরবার তিনি যখন এই স্নাইপার রাইফেলের প্রসঙ্গ তুলেছিলেন তখন তাকে তার মন্তব্য থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে এখনো পর্যন্ত যে কৌশলটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে তার কথা প্রচারই করতে দেওয়া হয়নি। বাংলাদেশ মিডিয়া আপনারা যদি সার্চ দেন তাহলে দেখবেন যে তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন। তার কিছু টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো প্রথম সারির মিডিয়া তারা এই খবরটি করেনি যে একজন উপদেষ্টা আবার এই রকম বিস্ফোরক মন্তব্য করেছেন। বোঝাই যাচ্ছে যে এই নিয়ে খবর না করারই কোনো ধরনের অদৃশ্য ইনস্ট্রাকশন ছিল। ফলে প্রশ্ন থেকেই গেল, কিন্তু আস্তে 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 মনে হয় একটা উত্তর মানুষ নিজের মতো করে তৈরি করে নিতে পারছেন যে স্নাইপার রাইফেলটাই কিভাবে এই গণ অভ্যুত্থানে মানুষ নিধনে একটা অন্য ধরনের ষড়যন্ত্রের ক্ষেত্রে বড়ভাবে ব্যবহৃত হয়েছিল। এই বিষয়টি এখন আস্তে আস্তে সামনে আসছে। সম্ভবত মানুষ খানিকটা বুঝতেও পারছেন কারা স্নাইপার রাইফেল দিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।